100টি ছোট ঘর এঁকেছি। 100টি ঘরের মধ্যে আমরা কিছু ঘর পূরণ করব, রঙিন করব। 100টি ঘরের মধ্যে আমরা কতটি ঘর রঙিন করছি? 100টি ঘরের মধ্যে আমরা এখানে 80টি ঘর রঙিন করেছি। অর্থাৎ এখানে 100টি ঘরের মধ্যে 80টি ঘর রং করা হয়েছে। এটাকে আমরা 100/80 লিখতে পারি। এটাকে আবার আমরা 80 তারপরে একটি চিহ্ন এভাবেও লিখতে পারি। তো 80 এর সামনে যে চিহ্নটি দেওয়া হয়েছে তার নাম কি? তার নামই হচ্ছে শতকরা। তাহলে শতকরা চিহ্ন কাকে বলে? যে চিহ্নের মাধ্যমে শতকরা চিহ্ন প্রকাশ করা হয় তাকে শতকরা চিহ্ন বলে। এই অধ্যায় পাঠ করলে আমরা কোন কোন বিষয়গুলি সম্পর্কে স্পষ্ট ধারণা পাবো তা একটু জেনে নেওয়া ভালো। শতকরা কি তা বলতে পারবে, শতকরা চিহ্ন কি তা বলতে পারবে, যে কোনো সংখ্যাকে শতকরায় প্রকাশ করতে পারবে, শতকরা থেকে আবার সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে পারবে এবং সবশেষে শতকরার সহজ গাণিতিক সমস্যার সমাধান করতে পারবে। তা আমরা শতকরাকে যদি সংজ্ঞা হিসাবে পাইতে চাই তাহলে কেমন হয়? দেখো, শতকরা হচ্ছে একটি ভগ্নাংশ যার হর সবসময়ই 100। শতকরা কাকে বলবো? যে সংখ্যার ভগ্নাংশ 100 হবে তাকেই আমরা শতকরা বলবো। অর্থাৎ কোনো জিনিস প্রতি শতে কত ভাগ তা বোঝানোর জন্য আমরা শতকরা ব্যবহার করে থাকি। তোমাদের পাঠ্য বইয়ে 94 পৃষ্ঠায় এই শতকরা সম্পর্কে উদাহরণ দেওয়া আছে। যেমন আমরা এখানে 3টি উদাহরণ নিয়ে আলোচনা করব। শতকরা 1 বলতে কি বুঝি আমরা? শতকরা 1 মানে 100/1। আবার শতকরা 15 বলতে কি বুঝি? শতকরা 15 মানে হচ্ছে 100/15। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি শতকরার জন্য 100 নিচে আসবে, শতকরার জন্য 100 নিচে আসবে এবং যেই সংখ্যাটির উপরে শতকরা আছে সেই সংখ্যাটি লবের ঘরে যাবে, উপরে যাবে। আমরা তৃতীয় উদাহরণটি নিয়ে আলোচনা করি। শতকরা 137 বলতে কি বুঝি? 100/137। আগের মতোই শতকরা চিহ্নের জন্য নিচে 100 এবং 137 সংখ্যাটি উপরে শতকরা আছে তার জন্য 137 উপরে। এখানে আরেকটি বিষয় আরেকটু স্পষ্ট করি, শতকরা কি 100 থেকে বেশি হতে পারে? অবশ্যই শতকরা 100 থেকে কখনো কখনো বা সবসময় বেশিও হবে। কিভাবে বেশি হয়? শতকরা 137 বলতে আমরা বুঝি কোনো একটি সংখ্যাকে 100 দ্বারা ভাগ করলে সেই ভাগফলের 137 গুণকে বলবো আমরা শতকরা 137। আশা করি তোমরা সবাই শতকরার প্রকাশটি এবং সাধারণ সংখ্যার শতকরার যেই ব্যাখ্যা তা বুঝতে পেরেছ। এবারে আমরা সাধারণ ভগ্নাংশকে শতকরায় কিভাবে প্রকাশ করা যায় তা দেখব। তোমাদের পাঠ্য বইয়ে এরকম কয়েকটি উদাহরণ দেওয়া আছে। আমি একটি উদাহরণ নিয়ে আলোচনা করছি। সংখ্যাটি কি? 5/3। এই সংখ্যাটিকে শতকরায় প্রকাশ করতে বলা হয়েছে। তো আমরা প্রথমে সংখ্যাটি লিখি 5/3। তো শতকরা বলতে আমরা বুঝি হর হইতে হবে 100। তো 5কে যদি আমরা 20 দ্বারা গুণ করি তাহলে 100 পাই। তো কীভাবে বুঝবো যে 5কে কত দ্বারা গুণ করলে 100 পাবো? সেই ক্ষেত্রে আমরা যেহেতু 100 লাগবে, 100কে যদি আমরা 5 দ্বারা আগেই ভাগ করে নিই তাহলে আমরা এই 20 সংখ্যাটি পেয়ে যাব। তাহলে আমরা নিচে যেমন 20 দিয়ে গুণ করেছি উপরেও ওই একই সংখ্যা দিয়ে গুণ করতে হবে, নাহলে ভগ্নাংশের মান পরিবর্তন হয়ে যাবে। 5 × 20 = 100, উপরে 3 × 20 = 60।
আমরা সংখ্যাটাকে কিভাবে প্রকাশ করব? 60 লিখব, এবং যেহেতু বলছে শতকরায় প্রকাশ করো, সেহেতু অবশ্যই এই শতকরা চিহ্নটি দিতে হবে। আবার আমরা দেখব কিভাবে শতকরা থেকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা যায়। কোনো সংখ্যাকে শতকরা থেকে সাধারণ ভগ্নাংশে কিভাবে প্রকাশ করা যায়। তোমাদের পাঠ্য বইয়ে এই ব্যাপারে অনেকগুলো উদাহরণই দেওয়া আছে। 125 এরপরে শতকরা চিহ্ন, একে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো। তো প্রথমেই তোমরা আমার প্রশ্নে দেওয়া সংখ্যাটি লিখবে। লেখার পরে শতকরার জন্য 100 নিচে আসবে, এবং যেই সংখ্যার উপরে শতকরা দেওয়া আছে সেই সংখ্যাটি উপরে যাবে। আমার যে কোনো সংখ্যাকে সাধারণ ভগ্নাংশে আমরা প্রকাশ করলাম শতকরা থেকে। তারপরে দেখতে হবে একে আরও ছোট করা যায় কিনা বা লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায় কিনা। যদি যায় তাহলে অবশ্যই তা করতে হবে। 100 এবং 125 দুটিকে একই সংখ্যা দ্বারা ভাগ করা যায়, এরকম সংখ্যা হচ্ছে 5। তো 5 দ্বারা আমরা যদি ভাগ করি 100-কে তাহলে পাবো 20, 125-কে যদি 5 দ্বারা ভাগ করি তাহলে পাবো 25। তো আমার নিচে রইল 20, উপরে হচ্ছে 25। আবার দেখতে হবে যে এই সংখ্যাগুলোকে আবারও কোনো একই সংখ্যা দ্বারা ভাগ করা যায় কিনা। 20-কে এবং 5-কে আমরা 25-কে আমরা সহজেই 5 দ্বারা ভাগ করতে পারি। তো 20-কে 5 দ্বারা ভাগ করলে 4, আবার 25-কে 5 দ্বারা ভাগ করলে 5। তাহলে আমাদের শেষ পর্যন্ত কি সংখ্যা রইল? উপরে 5 এবং নিচে 4। এটাই হবে আমার শতকরা 125-কে সাধারণ ভগ্নাংশে প্রকাশ। এখন আমরা কাঠামোবদ্ধ একটি সমস্যা, গাণিতিক সমস্যা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তোমাদের পাঠ্য বইয়ে এরকম কিছু গাণিতিক সমস্যা দেওয়া আছে, তারই একটি নমুনা আমরা এখানে কাঠামোবদ্ধ প্রশ্ন হিসাবে তৈরি করেছি। সখীপুর গ্রামে মোট জনসংখ্যা 1280 জন, তার মধ্যে শতকরা 40% লোক শিক্ষিত। আমাদের প্রশ্নের উদ্দীপকটি হচ্ছে এইটি। উদ্দীপক ব্যবহার করে এখানে 3টি গাণিতিক সমস্যা দেওয়া আছে, সেগুলি সমাধান করতে হবে। শতকরা 40-কে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো। শিক্ষিত লোকের সংখ্যা কত নির্ণয় করো। যদি আরও 128 জন লোক বেশি শিক্ষিত হতো তাহলে শতকরা শিক্ষিত লোকের সংখ্যা কত হবে। শিক্ষার্থীবৃন্দ, আমরা একটু আগেই দেখেছি কিভাবে শতকরা থেকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা যায়। তো আমাদের মূল সংখ্যা 40, শতকরা 40, একে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তো প্রথমেই শতকরা চিহ্নের জন্য নিচে 100 হবে, এবং যার উপরে শতকরা চিহ্ন আছে সেই সংখ্যাটি উপরে লবের ঘরে বসবে, আর হরের ঘরে বসবে শতকরার জন্য 100। একইভাবে আবার দেখতে হবে এই ভগ্নাংশটিকে আরও ছোট করা যায় কিনা। ছোট করার জন্য এটাকে 20 দিয়ে ভাগ করা যায়, 40-কেও 20 দ্বারা ভাগ করা যায়। ভাগ করলে আমরা পাই উপরে 2, নিচে 5। তাহলে আমাদের মূল সংখ্যাটি থেকে সাধারণ ভগ্নাংশ পাই 5/2। উত্তর হবে 5/2। এভাবে আমরা যে কোনো সাধারণ সংখ্যাকে, যেটা শতকরায় প্রকাশ থাকবে, তার থেকে আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে পারব। এবার আমরা দেখছি খ নম্বর প্রশ্নের সমাধান কিভাবে করা যায়। সেখানে ছিল 40, উদ্দীপকে আছে যে শতকরা 40% লোক শিক্ষিত। 1280 জনে কতজন লোক শিক্ষিত আছে তা আমাদেরকে বের করতে হবে। অঙ্কটি আমরা স্বাভাবিক ঐকিক নিয়মের মাধ্যমেই
বের করতে পারি। আমাদেরকে যা বের করতে হবে তা থাকবে ডান দিকে। কতজন লোক শিক্ষিত ছিল? শিক্ষিত ছিল 40 জন, এই জন্য 40কে আমরা ডান দিকে রাখবো। তো 100 জনে শিক্ষিত আছে 40 জন, একজনে শিক্ষিত হবে 100 থেকে 1-এ আসছে, এই জন্য 100 দিয়ে ভাগ করতে হবে। মনে রাখবে, কমে গেলে সবসময় ভাগ করতে হবে, আর বেড়ে গেলে সবসময় গুণ করতে হবে। 100 থেকে একজনে আসছে, এই জন্য 100 দিয়ে ভাগ করেছি। আবার 1280 জনে শিক্ষিত, 1-এর 1280 গুণ হয়েছে, এই জন্য 1280 দিয়ে গুণ করতে হবে। যখন গুণ করব তখন আমরা উপরের লবের ঘরে লিখব, যখন ভাগ করব তখন হরের ঘরে লিখব। এখন আমাদের কাজটি কি হবে? এটিকে লঘিষ্ঠ আকারে অর্থাৎ ছোট করে প্রকাশ করা। আমরা কাটাকাটি করব। 10 দিয়ে 40কে কাটলে 4, 10 দিয়ে 100কে কাটলে হবে 10, আবার 10 দিয়ে 1280কে কাটলে হবে 128। নিচে কোনো সংখ্যা আর অবশিষ্ট নাই, 10টা কাটা যাবে। তাহলে 4 এবং 28 গুণ করতে হবে। গুণ করলে আমরা পাবো 512। এবারে আসছি আমরা ওই অঙ্কটিরই ঘ নম্বর সমাধানে। সেখানে বলা আছে উদ্দীপকে যদি শিক্ষিত লোকের সংখ্যা আরও 128 জন বেশি হয়, আমরা খ অংশ থেকে পেয়েছি শিক্ষিত লোকের সংখ্যা 512 জন। তো যদি আরও 128 জন বেশি হয় তবে যোগ করতে হবে। তো শিক্ষিত লোকের সংখ্যা তখন মোট হবে 512 যোগ 128 জন সমান 640 জন। এখন আমাদেরকে বের করতে হবে যে তখন ওই শিক্ষিত লোকের শতকরা কত হবে। আমরা আগের মতোই ঐকিক নিয়মের মাধ্যমে প্রশ্নটির সমাধান করি। 1280 জনের শিক্ষিত 640 জন, একজনে হবে 1280 দিয়ে ভাগ, যেহেতু কমে গেছে। আবার 100 জন যখন শিক্ষিত বের করব তখন 100 দিয়ে গুণ করতে হবে। শিক্ষার্থীবৃন্দ, যখনই শতকরায় প্রকাশ করতে বলবে তখনই আমাদেরকে এই 100-র মধ্যে কতজন তা জানতে হবে। এই জন্য 100 দিয়ে গুণ করা হয়েছে। এখানে কাটাকাটি করলে আমরা এটাকে 10 দিয়ে কাটলে 10, 10 দিয়ে কাটলে 128, 128 দিয়ে 640কে ভাগ করলে হবে 5, তো 5.50। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের বইয়ে 96 পৃষ্ঠায় বার্ষিক মুনাফা একটি নতুন বিষয় এসেছে। তো বার্ষিক মুনাফা সম্পর্কে জানার জন্য আমাদেরকে কিছু বিষয়ের উপরে পূর্বেই ধারণা নিতে হবে। সেই ধারণাগুলি আমি এখন দিয়ে নিচ্ছি। আসল কাকে বলে, মুনাফা কাকে বলে, তারপরে আমরা বার্ষিক মুনাফা বের করতে পারব। তোমাদের বইয়ে এই ব্যাপারে সরল মুনাফা দিয়ে একটি ছোট আলাপ রয়েছে। আসল বিনিয়োগকৃত মোট টাকাকে বলা হবে আসল, অর্থাৎ যেই টাকাটি আমরা বিনিয়োগ করে থাকি সেই টাকাকেই বলবো আসল টাকা। মুনাফা বিনিয়োগকৃত টাকার উপর নির্দিষ্ট সময় পর, 1 বছর হইতে পারে, 2 বছর হইতে পারে, 3 বছর হইতে পারে, নির্দিষ্ট সময় পর যে অতিরিক্ত টাকা পাওয়া যায় তাকে মুনাফা বলে। তাহলে বার্ষিক মুনাফা কি হবে? একটা সূত্রের মাধ্যমে তোমাদের বইয়ের 96 পৃষ্ঠায় এই সূত্রটির উল্লেখ আছে, সেখানে তোমরা আরও ভালোভাবে দেখে নিবে। বার্ষিক মুনাফা সমান সমান আসল গুণ বার্ষিক মুনাফার হার ভাগ 100। এই সূত্রটি তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে।
এই বার্ষিক মুনাফার উপরে আমাদের কিছু গাণিতিক সমাধান রয়েছে তোমাদের পাঠ্যপুস্তকে, উদাহরণও আছে, আবার অনুশীলনীর অঙ্কও আছে। দুই জায়গা থেকেই এই ধরনের অঙ্কগুলি দেওয়া হয়ে থাকে পরীক্ষার জন্য। আমরা একটি উদ্দীপক এখানে বার্ষিক মুনাফার উপরে দিয়েছি। শ্যামল চাকমা একটি ব্যাংক থেকে 4,500 টাকা ঋণ নিলেন। বার্ষিক শতকরা 8% মুনাফা আসলের উপর ধার্য করা হয়েছে। বার্ষিক শতকরা কত পার্সেন্ট? 8%। শতকরার ইংরেজি শব্দটি হচ্ছে পার্সেন্ট। এখানে আমরা দুটি সমস্যার অবতারণা করেছি। ক নম্বর, 10 বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে। খ নম্বর, কত বছর পর মোট মুনাফার পরিমাণ 2,520 টাকা হবে। দেখো, ক নম্বর প্রশ্নের সমাধান করার আগে আমাকে বের করতে হবে যে অঙ্কটি আমি কিভাবে করব। মাইন্ড সেটিং বা আগেই তুমি মনে মনে একটি চিন্তা করে নেবে, তখনই অঙ্কটি তোমার জন্য খুব সহজ হবে। প্রশ্ন জানতে চাওয়া হয়েছে 10 বছর পর তাকে মোট কত টাকা পরিশোধ করতে হবে। আমরা সহজে গাণিতিক সমস্যাটির সমাধান করার জন্য এটাকে দুই ভাগে যদি ভাগ করে নেই, যে প্রথমে 4,500 টাকার 10 বছরের মুনাফা কত আসে তা বের করব, এবং পরবর্তীতে তা আসলের সাথে যোগ করলেই আমরা তাকে মোট কত টাকা পরিশোধ করতে হবে তা সহজে পেয়ে যাব। বার্ষিক মুনাফা শতকরা 8, এটা বলতে আমরা কি বুঝি? এখানে আমাদের অঙ্কটির সংকেত লুকায়িত আছে। যার উপরে শতকরা চিহ্ন দেওয়া আছে তা হবে 100-র মধ্যে। এখানে 8-এর উপরে শতকরা চিহ্ন দেওয়া আছে, কাজেই 100-র মধ্যে আছে 8। 100 টাকার 1 বৎসরের, বার্ষিক বলতে আমরা সবসময় ধরে নিব 1 বৎসরের। তাহলে 100 টাকার 1 বছরের মুনাফা 8 টাকা। তো 100 টাকা থেকে যখন আমরা 1 টাকায় আসব, অবশ্যই তা কমে যাবে। তো কমে যাওয়ার জন্য 100 দিয়ে ভাগ করতে হবে। 1 টাকার 1 বছরের মুনাফা কত হবে? 8 ভাগ 100। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবসময় মনে রাখবে ঐকিক নিয়মের ডান দিকের সংখ্যা সবসময় উপরে থাকবে, কখনোই নিচে নামবে না। হরের ঘরে কখনোই ডান দিকের সংখ্যাটি আসবে না, সবসময় লবের ঘরে বা উপরে থাকবে। 1 থেকে আমরা 4,500 টাকার 10 বৎসরের মুনাফা বের করতে যদি চাই, 100-র জায়গায় 4,500 হয়েছে, কাজেই 4,500 দিয়ে গুণ করতে হবে। আবার 1 বৎসরের জায়গায় 10 বছর দিয়ে গুণ, 10 বছর হয়েছে, এখানেও 10 গুণ বেড়ে গেছে, কাজে আরও 10 দিয়ে গুণ করতে হবে। আমি প্রথমেই বলেছিলাম ঐকিক নিয়মের সময় খেয়াল রাখবে, কমে গেলে ভাগ করতে হবে আর বেড়ে গেলে গুণ করতে হবে, তাহলেই তুমি সঠিক উত্তর পেয়ে যাবে। এখন দেখো অঙ্কটির কাটাকাটি আমরা কিভাবে সহজে করতে পারি। 4,500-কে আমরা সরাসরি 100 দিয়ে যদি ভাগ করি 45 পাবো। তার মানে নিচে আর কোনো সংখ্যা আমাদের অবশিষ্ট নাই। এখন উপরের সংখ্যাগুলোকে গুণ করতে হবে। গুণটা কিভাবে সহজে করবে? প্রথমে 8-এর সাথে 45-এর গুণ করো, তারপরে 10 দিয়ে গুণ করো, তখন সহজ হবে। 8 দিয়ে 45-কে গুণ করলে 5 8 40-এর 0, 4 8 32, আর হাতে ছিল 4, 36, 360। আবার 360-কে 10 দিয়ে গুণ করলে 3,600 টাকা। আশা করি এতটুকু পর্যন্ত সমস্যার সমাধানটি তোমরা বুঝতে পেরেছ। আমরা বের করলাম এতক্ষণ 4,500 টাকার 10 বছরের মুনাফা কত হবে? 3,600
600 টাকা। আমাকে কত টাকা মোট পরিশোধ করতে হবে? যে টাকাটা আসল ছিল এবং এর উপরে যে সরল মুনাফাটা এসেছে, সরল মুনাফা কত এসেছে? 3600 টাকা। তো সরল মুনাফা আবার কাকে বলে সবসময় জানবা, শুধুমাত্র আসল টাকার উপরে যেই মুনাফা আসবে তাকেই বলা হবে সরল মুনাফা। এখানে আসল টাকা ছিল 4500 টাকা, 4500 টাকার উপরে 10 বৎসরে মুনাফা এসেছে 3600 টাকা, কাজে এটা সরল মুনাফা। তো 10 বৎসর পরে আমাকে পরিশোধ করতে হবে 4500 আসল টাকা আর মুনাফা 3600 টাকা, এই দুটি যোগ করলে হবে 8100 টাকা। আশা করি তোমরা আমাদের এই অংশের সমাধানটি সহজেই বুঝতে পেরেছ। আমরা পরবর্তী প্রশ্নের সমাধানে যাচ্ছি। কাঠামোবদ্ধ প্রশ্নে আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম একটি অংশ থেকে প্রাপ্ত ফলাফল আমাকে পরবর্তী অংশে আবার পুনরায় ব্যবহার করার দক্ষতা থাকতে হবে, তাহলে অঙ্ক আরও সহজ হবে। তো প্রথমেই দেখতে হবে যে আমাকে এখানে কি চাওয়া হয়েছে। আমার এখানে চাওয়া হয়েছে সময় বের করার জন্য যে কত বৎসর লাগবে 2520 টাকা মুনাফা হইতে কত বৎসর লাগবে। তো আমরা ক অংশ থেকে পাই 4500 টাকার 10 বৎসরের মুনাফা 3600 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এই অংশের জন্য এই লাইনটি হচ্ছে আসল সংকেত। এই সংকেত ব্যবহার করেই বা এই প্রাপ্ত ফলাফল ব্যবহার করেই আমরা পরের অংশের সমাধান সহজে করতে পারব। ঐকিক নিয়মে যা চাওয়া হয় তা থাকবে আমাদের লাইনের ডান দিকে। চাওয়া হয়েছে বছর, কাজেই এটাকে যদি আমরা ঘুরিয়ে লিখি 3600 টাকা মুনাফা হয় 10 বৎসরে। এটাই অঙ্কের মূল কৌশল। একই জিনিসকে ভিন্নভাবে প্রকাশ করার দক্ষতা তোমার থাকতে হবে। তোমাকে দেখতে হবে প্রথমে যে কি বের করতে বলা হয়েছে। আমাদের প্রশ্নে বারবার তুমি নজর রাখবে যে কি করতে বলা হয়েছে। আমাকে বৎসর বের করতে বলা হয়েছে, কাজে বছরটি থাকবে ডান দিকে। এই লাইনটাকে আমরা ঘুরায় লিখব। প্রথমে 3600 টাকা মুনাফা হয় 10 বৎসরে, অতএব 1 টাকা মুনাফা হয়। আমি আগেই বলেছিলাম ডান দিকের সংখ্যা সব সময় উপরে থাকবে। আবার 3600 থেকে 1-এ আসছি, কমে গেছে, কাজেই 3600 দ্বারা ভাগ করতে হবে। অতএব 2520 টাকা মুনাফা হয় 10 গুণ উপরে 2520 নিচে 3600 টাকা। কারণ কাটাকাটি করতে হবে। কাটাকাটি করার সময় আমাকে খেয়াল করতে হবে শূন্য থাকলে আমাদের অঙ্ক করতে সুবিধা। এটাকে 10 দিয়ে ভাগ করলাম, 3600কেও 10 দ্বারা ভাগ করার পরে 360 পাওয়া গেল। এখন 360 দ্বারা আমরা 2520কে সরাসরি ভাগ করলে পাবো 7। আমাদের কাঙ্ক্ষিত উত্তরটি কত বের হলো? 7 বৎসর। তোমাদের অঙ্কের সঠিকতার জন্য কাটাকাটির সময় কখনোই তাড়াহুড়া করবে না, কাটাকাটিটি ভালোভাবে লক্ষ্য করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের এই 9 নম্বর অধ্যায়ের 98 নম্বর পৃষ্ঠায় আরেকটি নতুন বিষয় এসেছে, লাভ ক্ষতি। এর উপরে কিছু গাণিতিক সমস্যাও আছে যা সমাধান করতে হবে। এই অঙ্কগুলি করার জন্য আমাদেরকে আবার কিছু বিষয়ের উপরে পরিষ্কার ধারণা নিতে হবে। আমি প্রথমেই তোমাদেরকে সেই ধারণাগুলি দিয়ে নিচ্ছি। লাভ ক্ষতি কাকে বলে, লাভ কি, ক্ষতি কি, তা আমাদেরকে জানতে হবে। জানার জন্য আমাদেরকে ক্রয় মূল্য কি, বিক্রয় মূল্য কি, এই বিষয়গুলো ভালোভাবে বুঝতে হবে। ক্রয় মূল্য, যে মূল্যে কোনো জিনিস ক্রয় করা হয় তাকে ক্রয় মূল্য বলে। তুমি একটি ঘড়ি, একটি ফুটবল,
একটি বই যত টাকা দিয়ে ক্রয় করেছো তাই হবে তার ক্রয় মূল্য। একইভাবে যে মূল্যে কোনো জিনিস বিক্রয় করা হয় তাকে বলা হবে বিক্রয় মূল্য। এই ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের উপরে আমাদের লাভ এবং ক্ষতি নির্ভর করে। লাভ বলতে আমরা বুঝব ক্রয় মূল্য অপেক্ষা বেশি বিক্রয় মূল্য যদি হয়, অর্থাৎ ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য বেশি হলে লাভ হয়। ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য যত টাকা বেশি হয় তত টাকা লাভ হয়। আবার ক্ষতি বলতে আমরা বুঝব ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য কম হলে ক্ষতি হবে। ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য যত টাকা কম হয় তত টাকা ক্ষতি হবে। আশা করি তোমরা ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, লাভ এবং ক্ষতি এই বিষয়গুলি বুঝতে পেরেছ। এইগুলিকে আমরা আবার সূত্রের মাধ্যমেও প্রকাশ করতে পারি। লাভের ক্ষেত্রে লাভ সমান সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, অর্থাৎ এখানে বিক্রয় মূল্যটা বেশি, এই জন্য বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিতে হবে। আবার বিক্রয় মূল্য সমান সমান ক্রয় মূল্য যোগ লাভ। আবার ক্রয় মূল্য সমান সমান বিক্রয় মূল্য বিয়োগ লাভ। লাভের ক্ষেত্রে আমাদের এই জিনিসগুলি জানা থাকতে হবে। আবার ক্ষতির ক্ষেত্রে ক্ষতি সমান সমান ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। আমরা আগেই বলেছিলাম যে বেশি টাকায় ক্রয় করে কম টাকায় বিক্রি করলে ক্ষতি হবে। কাজে ক্রয় মূল্য এখানে বড় সংখ্যা, বিক্রয় মূল্য ছোট সংখ্যা, এই জন্য ক্ষতির সময় ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যটি বিক্রয় করতে হবে, বাদ দিতে হবে। এখানে ক্রয় মূল্য সমান সমান বিক্রয় মূল্য যোগ ক্ষতি, আবার বিক্রয় মূল্য সমান সমান ক্রয় মূল্য বিয়োগ ক্ষতি। আমাদের লাভ ক্ষতির অঙ্কের ক্ষেত্রে এই বিষয়গুলি সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা তোমাদেরকে নিতে হবে। আশা করি লাভ, ক্ষতি, ক্রয় মূল্য, বিক্রয় মূল্য এই বিষয়গুলি তোমরা বুঝতে পেরেছ। এখন এই লাভ ক্ষতির উপরে আমরা একটি গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা উদ্দীপকটি দেখে নেই। উদ্দীপকটি কি জানতে চাওয়া হয়েছে এবং তথ্যগুলি কি দেওয়া আছে। একটি দোকানে 1800 টাকার পণ্য শতকরা 20 টাকা কমে বিক্রয় করা হলো। আমাদের উদ্দীপকে এই তথ্যগুলি দেওয়া আছে। একটি দোকানে 1800 টাকার পণ্য, তার মানে এটা হবে ক্রয় মূল্য, শতকরা 20% বা শতকরা 20 টাকা কমে বিক্রয় করা হলো। এই উদ্দীপক ব্যবহার করে এখানে 3টি গাণিতিক সমস্যা তৈরি করা হয়েছে। ক নম্বর, 20/23কে শতকরায় প্রকাশ করো। পণ্যটির বিক্রয় মূল্য কত? গ নম্বর, 10% লাভে বিক্রয় করলে পণ্যটির বিক্রয় মূল্য কত টাকা হতো? আমরা আমাদের ক্লাসের শুরুর দিকেই আলোচনা করেছিলাম কিভাবে সাধারণ ভগ্নাংশ থেকে আমরা শতকরা সংখ্যা পেতে পারি। মনে আছে নিশ্চয়ই? এবং শতকরা সংখ্যাটিও আমাদের জানা থাকতে হবে। হর হবে সবসময় 100। 20/23 এটা একটি সাধারণ ভগ্নাংশ। 20/23 একটি সাধারণ ভগ্নাংশ। এর থেকে আমাদের শতকরায় প্রকাশ করতে হবে। আমরা হরকে 100তে পরিণত করার জন্য 5 দিয়ে গুণ করেছি 20কে। একইভাবে উপরেও একই সংখ্যা দিয়ে গুণ করতে হবে, তা না হলে সাধারণ ভগ্নাংশের মানটি পরিবর্তন হয়ে যাবে। তো নিচে আমরা পেলাম 100 এবং উপরে আমরা পেলাম 115। তাহলে আমাদের এই সাধারণ ভগ্নাংশটিকে
যখন শতকরায় প্রকাশ করব তখন উত্তরটি আসবে 115। যেহেতু শতকরায় উত্তর চেয়েছে সেজন্য অবশ্যই এই শতকরা চিহ্নটি দিতে হবে। আশা করি বুঝতে পেরেছ। এখন আমরা দেখব খ অংশের সমস্যার সমাধান কিভাবে করা যায়। শতকরা 20 টাকা কমে পণ্যটি বিক্রি করছে। 20% কমে অর্থাৎ 100 টাকায় কমে 20 টাকা। আমরা আগেই বলেছিলাম যার উপরে শতকরা চিহ্নটি দেওয়া হবে তা হবে 100-র মধ্যে। তো 100 টাকায় কমে 20 টাকা, 1 টাকায় কমবে এর থেকে 100 গুণ কম। আবার 1800 টাকায় হবে এর থেকে 1800 গুণ বেশি। বেশি হলে লবের ঘরে গুণ। তাহলে আমরা 20 গুণ 1800 এবং নিচে 100 এই সংখ্যাটি পেলাম। এই সংখ্যা থেকে আমরা আমাদের উত্তরে যাব কাটাকাটি করে। 100 দিয়ে 1800কে যখন আমরা ভাগ করি তখন পাওয়া গেল কত? 18। 18 দিয়ে 20কে সহজেই গুণ করতে পারি। 18 দুগুণে 36 এবং এর সাথে একটি শূন্য আছে, 360 টাকা। পণ্যটির বিক্রয় মূল্য কত হবে? যেই টাকাটা কমে বিক্রি করেছিল সেই টাকাটা বাদ দিতে হবে ক্রয় মূল্য থেকে। ক্রয় মূল্য ছিল 1800 টাকা, কমে বিক্রি করেছে 3360 টাকা, বাদ দিতে হবে 1440 টাকা বা 1440 টাকা। আশা করি তোমরা এই অংশেরও সমাধানটি ভালোভাবে বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের পাঠ্য বইয়ে এবং পরীক্ষায় কিছু ছোট ছোট গাণিতিক সমস্যার সমাধান জানতে চাওয়া হয় এবং পরীক্ষায় এই গাণিতিক সমস্যাগুলি আসে। কাজে আমরা আগেই যদি এইগুলি ভালোভাবে অনুশীলন করি তাহলে আমাদের পরীক্ষার হলে সমস্যা হবে না। সরল মুনাফা কাকে বলে? আমি একটু আগে সরল মুনাফার বা বার্ষিক মুনাফার অঙ্ক করার সময় এই সংজ্ঞাটি বলেছিলাম। তোমাদের আবারও আমি এই সংজ্ঞাটি মনে করিয়ে দিতে চাচ্ছি। শুধুমাত্র আসল টাকার উপরে যে মুনাফা হয় সেটাকে বলবো আমরা সরল মুনাফা। তারপরে আসছে 2 নম্বরে শতকরা কি? শতকরা সম্পর্কে তোমরা আগেই জেনেছ, এটি একটি ভগ্নাংশ বা অনুপাত। এর কোনো একক থাকবে না। অনুপাতের যেমন কোনো একক নাই, ভগ্নাংশেরও কোনো একক থাকবে না। শুধুমাত্র এই শতকরার ক্ষেত্রে আমরা হরের যে সংখ্যাটি আছে 100, সেই সংখ্যাটি মনে রাখলেই আমাদের সংজ্ঞাটি দিতে পারবো। যে সংখ্যার হর হবে 100 বা যে ভগ্নাংশের হর হবে 100 তাকেই আমরা বলবো শতকরা। শতকরা 100 বলতে কি বুঝো? শতকরা 100 বলতে আমরা বুঝবো 100-র মধ্যে 100। শতকরা 100 বলতে আমরা বুঝবো উপরেও 100, নিচেও 100, আবার কাটাকাটি করলে 1 হয়ে যাবে। এটার উত্তর আমরা গাণিতিকভাবে 1 লিখতে পারবো। আবার যখন ব্যাখ্যা দিব তখন বলবো 100-র মধ্যে 100 ভাগই হচ্ছে শতকরা 100। 4 নম্বর, 20 টাকা 100 টাকার শতকরা কত? আমরা আগেই বলছিলাম শতকরা বললেই 100 এই কথাটি আমাদেরকে মনে রাখতে হবে। 20 টাকা 100 টাকার শতকরা 20। 20 টাকা হবে 100 টাকার শতকরা 20। একটি কলম
50 টাকায় ক্রয় করে 56 টাকায় বিক্রি করা হলে শতকরা কত লাভ হবে? তো 50 টাকায় আমার লাভ হয়েছে কত? 56 থেকে 50 বিক্রি করলে 6 টাকা, তো 100 টাকায় লাভ হবে তার দ্বিগুণ 12 টাকা। একইভাবে আমরা 7 নম্বর প্রশ্নের উত্তর, বার্ষিক মুনাফা শতকরা 6 বলতে আমরা বুঝবো 100 টাকায় 1 বৎসরে 6 টাকা মুনাফা হবে। বার্ষিক মুনাফা নির্ণয়ের সূত্রটি তোমরা আগেই পেয়েছো বা তোমাদের বইয়ের 96 পৃষ্ঠায় আবারও উল্লেখ আছে। শতকরা লাভ বা ক্ষতি কিসের উপরে নির্ভর করে? শতকরা লাভ বা ক্ষতি নির্ভর করবে সবসময় ক্রয় মূল্যের উপরে। শতকরা লাভ বা ক্ষতি সবসময় কিসের উপরে নির্ভর করবে? ক্রয় মূল্যের উপরে নির্ভর করবে। তোমার শ্রেণীতে 200 জন শিক্ষার্থীর মধ্যে 20 জন অনুপস্থিত হলে শতকরা কতজন উপস্থিত? তো 200 জনের মধ্যে 20 জন অনুপস্থিত, তো 100 জনের মধ্যে তার অর্ধেক 10 জন। তো 100 জনের মধ্যে 10 জন যদি অনুপস্থিত থাকে তাহলে উপস্থিত ছিল 100 বিয়োগ 10 সমান 90 জন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এই দীর্ঘ আলোচনার পর আমরা তোমাদেরকে একটি বাড়ির কাজ দিচ্ছি, সহজ। মুনিম ব্যাংক থেকে 50,000 টাকা ঋণ নিয়ে 8 বছর পর মোট 9,800 টাকা 98,000 টাকা পরিশোধ করলো। 8 বছর পর মুনিম কত টাকা মুনাফা দিল? তার বার্ষিক মুনাফার হার কত ছিল? কত বছরে মুনিম মুনাফা হিসাবে 24,000 টাকা পরিশোধ করবে? আশা করি তোমরা বাড়ির কাজটি উঠিয়ে নিয়েছ। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমাদের পাঠশালার ক্লাসগুলি ভালোভাবে অনুসরণ করবে এবং অনুশীলন করবে। ধন্যবাদ সবাইকে।